হ্যালো গাইস, আসসালামু আলাইকুম অ্যান্ড ওয়েলকাম টু ভূত আড্ডা। শুরু হয়ে গেল ভূত আড্ডার আরও একটি নতুন এপিসোড। আর বরাবরের মতোই আপনাদের সাথে আছি আমি, ইমরান এইচ খান। আজকে কিন্তু আপনাদের জন্য রাতটা অনেক বেশি স্পেশাল হতে চলেছে, কেননা আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি ভয়ঙ্কর দুইটি ঘটনা। সত্যি বলতে ঘটনা দুইটা আসলেই অনেক বেশি স্পেশাল, অনেক বেশি ডার্ক এবং অনেক বেশি হৃদয় বিতরক ঘটনা। আশা করছি ঘটনাগুলো আপনাদের ভালো লাগবে। প্রথমেই আপনারা শুনতে পাবেন আমাদের একজন লিসেনার, আমাদের একজন বন্ধু প্রথমবারের মতো আমাদেরকে ঘটনা লিখে পাঠিয়েছেন। তো শুরুতে আপনারা শুনবেন মাহফুজা আক্তার মিম আপুর মরণ বান নামক একটি ভয়ঙ্কর কালো জাদুর ঘটনা। আশা করছি এই ঘটনাটি সত্যিই আপনাদেরকে অনেক বেশি ভাবাবে। অনেক বেশি ডার্ক একটা ঘটনা আপনারা শুরুতেই শুনতে যাচ্ছেন। তো এরপর আপনারা শুনতে পাবেন আমাদের সবার প্রিয় সামিউল সাকিব ভাইয়ের বৃত্তাজিন নামক একটি দুর্দান্ত ভয়ঙ্কর ঘটনা। আশা করছি এই ঘটনাটিও আপনাদের অনেক অনেক বেশি ভালো লাগবে। তো মূল ঘটনায় যাওয়ার আগে আপনাদেরকে বলতে চাই, আপনারা যারা এখনও আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি দ্রুত সাবস্ক্রাইব করে ফেলুন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে রাখুন, যাতে করে আমাদের পরবর্তী সকল আপডেট সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। আর আপনারাও যদি আমাদেরকে ঘটনা পাঠাতে চান, সেক্ষেত্রে কিন্তু আপনাদের কাছে দুইটি বই আছে। প্রথমত আপনারা সরাসরি আমাদেরকে হোয়াটসঅ্যাপে নক দিতে পারেন, আর আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারটি আমাদের ডেসক্রিপশন বক্সে অথবা আমাদের কমেন্ট বক্সে প্রিন্ট আপ করা আছে। এছাড়াও আপনারা চাইলেই কিন্তু আমাদেরকে সরাসরি ইমেলের মাধ্যমেও ঘটনা পাঠাতে পারেন। আর আমাদের ইমেল অ্যাড্রেসটি হচ্ছে bhutadda.stories@gmail.com। আপনাদের জানা শোনা সেরা ভয়ঙ্কর ঘটনাগুলো আমাদেরকে লিখে কিংবা ভয়েস ক্লিপ আকারে পাঠিয়ে দিতে পারেন। তো এখন আর কথা বাড়াবো না, এবার সরাসরি চলে যাব আজকের এপিসোডের প্রথম ঘটনায়। চলুন তাহলে শুনে আসি মাহফুজা আক্তার মিম আপুর মরণ বান। ঘটনাটি আমাকে ঠিক যেইভাবে লিখে পাঠিয়েছেন, আমি চেষ্টা করছি ঠিক সেভাবেই আপনাদের মাঝে উপস্থাপন করতে। লিখছেন, ইমরান ভাইয়া, ভূত আড্ডা টিমের সকল সদস্য ও ভূত আড্ডার সকল লিসেনারদের জানাই আমার সালাম। আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি আল্লাহ তাআলার অশেষ রহমতে আপনারা সবাই অনেক বেশি ভালো আছেন। আমি ভূত আড্ডার একজন নতুন সদস্য। আমার বাড়ি নীলফামারী, আর আমার নাম মাহফুজা আক্তার মিম। আমি একজন হাউসওয়াইফ। আমি আমার হাজব্যান্ডের সাথে ঢাকার আশুলিয়াতে থাকি। আমার হাজব্যান্ড আশুলিয়াতে একটা প্রাইভেট কোম্পানিতে জব করে। আমি ভূত আড্ডার প্রায় সব ঘটনাগুলোই শুনে ফেলেছি। কাজের ফাঁকে ফাঁকে আমি ভূত আড্ডার ঘটনা শুনি। রাতের বেলায় আমি ভূত আড্ডার ঘটনাগুলো শুনি না, কারণ রাতের বেলায় শুনলে আমার অনেক ভয় লাগে। তাই আমি দিনের বেলায় শুনি। অনেকজন অনেক রকম ঘটনা শেয়ার করে, তাই আমিও আজকে একটা ঘটনা শেয়ার করব। ইমরান ভাইয়া, আমি তেমন লেখাপড়া জানি না, তাই আমার লেখার মধ্যে ভুল হলে আমাকে ক্ষমা করবেন, আর আপনি লেখাটা কষ্ট করে পড়ে নেবেন। আমার এই ঘটনাটা শেয়ার করার অনুরোধ থাকলো। আমি যে ঘটনাটা শেয়ার করব, এটা একটা ব্ল্যাক ম্যাজিক বা কালো জাদুর ঘটনা। আমাদের ভাষায় এটাকে বান মারা বলা হয়। আমি জানি না আমার ঘটনাটা সবাই বিশ্বাস করবে কিনা, তবে এই ঘটনার সাক্ষী আমি নিজেই। এই ঘটনাটা ঘটেছিল আমার দূরসম্পর্কের এক আপুর সাথে। আমার সেই আপু এখন আর বেঁচে নেই। তাকে মরণ বানের মাধ্যমে মেরে ফেলা হয়েছে, আর এই জঘন্য কাজটা করেছিল আপুর শ্বশুরবাড়ির মানুষ। সেই আপুর নাম ছিল সালমা। সালমা আপু অনেক ভদ্র আর পর্দাশীল ছিল। বলতে গেলে পুরোপুরি ধার্মিক একজন মেয়ে ছিল। সালমা আপুর পারিবারিকভাবেই বিয়ে হয়। সালমা আপুর বাবার পারিবারিক অবস্থা অনেক বেশি ভালো ছিল। সালমা আপুরা দুই বোন। সালমা আপুর বাবা একজন ব্যবসায়ী। সালমা আপুর বিয়ের পর 2 বছর সবকিছু ঠিকঠাকই ছিল।
আপুর হাজবেন্ডও অনেক ভালো মানুষ ছিল। সালমা আপুর শারীরিক সমস্যার কারণে সালমা আপুর বাচ্চা হতো না। আপুর হাজবেন্ড অনেক ডাক্তার দেখিয়েছে, কিন্তু অনেক চিকিৎসা করার পরও আপুর বাচ্চা হতো না। এটা নিয়েই মূলত সমস্যাটা শুরু হয়। আপুর শ্বশুরবাড়ির মানুষ আপুকে এটা নিয়ে অনেক কথা শোনাতো। আপু সবকিছু মুখ বুজে সহ্য করত। আস্তে আস্তে আপুর ওপর মানসিক শারীরিক নির্যাতন শুরু হয়। আপু সবকিছু সহ্য করে নিত, কিন্তু আপু তার বাবার বাড়িতে কাউকেই কিছু বলতো না। আপুর বাবার বাড়ির সবাই জানতো আপু অনেক সুখে আছে। আপুর বাবার বাড়ি থেকে কেউ বেড়াতে গেলে আপুর সাথে সবাই অনেক ভালো আচরণ করত। কেউ কিছু বুঝতেই পারতো না। হঠাৎ করে আপুর মাঝে অনেক পরিবর্তন লক্ষ্য করা যায়। আপু ধার্মিক হওয়ায় নামাজ কালাম সহ বিভিন্ন আমল ঠিকঠাক মতো করত। আপু নামাজ পড়তো না হঠাৎই। আর আপু তার হাজবেন্ডের সাথে অনেক খারাপ ব্যবহার করত। আপুর শরীর দিন দিন শুকিয়ে যেতে থাকে। আপুর শরীর কেমন যেন হলদেটে হয়ে যায়। আপুর হাজবেন্ড বিষয়টি খেয়াল করে। তারপর আপুকে ভালো ডাক্তারের কাছে নিয়ে যাওয়া হয়। ডাক্তার বিভিন্ন রকম পরীক্ষা দেয়, কিন্তু আপুর কোনো রোগ ধরা পড়ে না। আপুর হাজবেন্ড আরো বেশ কয়েকটা ডাক্তার দেখায়, কিন্তু তাতেও কোনো কাজই হয় না। এদিকে আপু দিন দিন রোগা হতে থাকে। কিছু খেতে পারে না, কিছু খেলেই বমি করে দেয়। আপু তো নামাজ কালাম একদমই বাদ দিয়ে দিয়েছে। আপুকে জোর করেও নামাজ পড়ানো যেত না। আপু তার শ্বশুরবাড়ির সবার সাথেই খারাপ আচরণ করত। একটা সময় আপুর হাজবেন্ড আপুর বাবা মাকে বিষয়টা জানায়। আপুর মা বাবা এসে আপুকে নিয়ে যায়। আপুর মা বাবাও আপুর চিকিৎসা করায়, কিন্তু কোনো কাজ হয় না। আপু দিন দিন অনেক অসুস্থ হতে থাকে। এমনভাবে 2 মাস কেটে যায়। আপু 2 মাস তার বাবার বাড়িতেই ছিল। আপু তার বাবার বাড়ি এসে কিছুটা সুস্থ অনুভব করে। আপু আবার আগের মতো নামাজ কালাম সহ বিভিন্ন আমল করা শুরু করে। আপুর সুস্থতা দেখে আপুর হাজবেন্ড অনেক খুশি হয়। তারপর আপুকে তার বাড়িতে নিয়ে যায়। আপু তার শ্বশুরবাড়ি যাওয়ার পর 1 মাস সবকিছু ভালোই চলছিল, কিন্তু 1 মাস পর থেকে আবারও আপুর সমস্যাটা শুরু হয়। আপু আবারও আগের মতো তার শ্বশুরবাড়ির সবার সাথে খারাপ আচরণ করতে শুরু করে। ঠিকমতো খাওয়া-দাওয়া করে না। সবসময় শুয়ে থাকে। ঠিকমতো গোসলও করে না। আর নামাজ কালাম তো একেবারেই বাদ দিয়ে দিয়েছে। এবার আপুর শ্বশুরবাড়ির মানুষ আপুর বাবা-মাকে ডাকে। আপুর মা-বাবা গেলে তারা জানায় আপুকে তারা আর রাখবে না। তারা ডিভোর্স করিয়ে নেবে। আপুর বাবা-মা সবার কাছে কিছুটা সময় চায়। আপুর শ্বশুরবাড়ির সবাই ডিভোর্সের কথা বললেও আপুর হাজবেন্ড ডিভোর্স দিতে রাজি ছিল না। আপুর বাবা-মা আপুকে বাড়িতে নিয়ে আসে। আপু তার বাবার বাড়ি এসে আরো বেশি পাগলামি শুরু করে দেয়। সবার সাথে খুবই খারাপ আচরণ করে। আপু তার মা-বাবাকে মারতে যেত। আপুর বাবা আপুকে মানসিক ডাক্তার দেখায়। ডাক্তার আপুকে কিছু ঔষধ দেয়। সেসব ওষুধ খেয়েও কোনো কাজ হয় না। আপু আবারও শুকিয়ে যেতে থাকে। এমনভাবে চলে যায় 1টি মাস। আপুর হাজবেন্ড এসে আপুকে দেখে যেত। আপুর হাজবেন্ড আসলে আপুর পাগলামি যেন আরো বেড়ে যেত। আপু খুবই খারাপ অবস্থায় ছিল। আপু নিজের শরীরে জামা কাপড় রাখতে চাইতো না। আপুর বাবা মা সহ পরিবারের সবাই আপুর এই অবস্থা দেখে কান্নাকাটি করত। হঠাৎ করে কি হলো আপুর? আপুকে ঘুমের ইনজেকশন দিয়ে ঘুম পাড়িয়ে রাখা হতো। সবাই বলতো আপুর মাথায় সমস্যার কারণে আপু নাকি পাগল হয়ে গেছে। আপুর চেহারা, শরীর সবই নষ্ট হয়ে যায়। আপুর পাগলামি যেন দিন দিন আরো বেড়েই যায়। আপু নিজের শরীর নিজে কামড়াতো। তারপর উপায় না পেয়ে আপুকে বেঁধে রাখা হতো। আপুর এমন অবস্থায় আপুর মা বাবা সবাই সবসময় রীতিমতো কান্নাকাটি করত। তারা অনেক হতাশ হয়ে পড়ে। এদিকে আপুর শ্বশুরবাড়ির মানুষজন আপুর এমন অবস্থা দেখে ডিভোর্সের জন্য চাপ দেয়। আপুর মা বাবা কিছুই বলে না। আপুর হাজবেন্ড আপুকে ডিভোর্স দিতে রাজি না। পরে আপুর হাজবেন্ড তার বন্ধুর পরামর্শে আপুকে একটা হুজুর দেখায়। আপুর হাজবেন্ড আপুর বাবার বাড়িতে হুজুরকে নিয়ে যায়। হুজুর আপুকে দেখেই অবাক হয়ে যায়, কারণ একটা মানুষের এমন অবস্থা কিভাবে হতে পারে। হুজুর আপুকে পানি পড়া আর তেল পড়া দেয়।
আপুকে জোর করে পরা পানি খাইয়ে দেওয়া হয়। তারপর আপুর মাথা সহ সারা শরীরে পরা তেল মালিশ করে দেওয়া হয়। কিন্তু তাতেও কোনো কাজ হয় না। আপুর হাজবেন্ড আপুর বাবার সাথে আলোচনা করে। তারপর আপুর বাবা একটা ভালো হুজুরের খোঁজ করেন। অনেক খোঁজ করার পর নীলফামারীর একটা মাদ্রাসার হুজুরের খোঁজ পায়। আপুর বাবা আর তার হাজবেন্ড সেই হুজুরের কাছে যায়। হুজুরকে গিয়ে আপুর সব কথা বলে। সব কথা শুনে হুজুর আপুকে দেখতে চায়। হুজুর জানায় সে একদিন পর আপুকে দেখতে বাসায় যাবে। প্রথমত হুজুর আপুকে দেখতে আসে। হুজুর আপুকে দেখেই ঘর থেকে বের হয়ে আসে। হুজুর আপুকে দেখার পর থেকে চুপ হয়ে যায়। হুজুরকে দেখে মনে হয় হুজুর কিছু একটা চিন্তা করছে। আপুর বাবা আর হাজবেন্ড হুজুরকে জিজ্ঞেস করলে হুজুর কিছু বলে না। হুজুর আপুকে গোসল করিয়ে পবিত্র করে আনতে বলে। কিন্তু আপুকে কিছুতেই গোসল করানো যাচ্ছিল না। অনেক কষ্টে আপুকে গোসল করিয়ে পর্দার সাথে হুজুরের সামনে আনা হয়। আপু হুজুরের সামনে আসতে চাইছিল না। আপু হুজুরকে গালিগালাজ করছিল আর চলে যেতে বলছিল। আপুর বাবা আর হাজবেন্ড আপুকে ধরেছিল। তারপর হুজুর আপুর মাথায় হাত রেখে কোরআন তেলাওয়াত শুরু করে। কোরআন তেলাওয়াত শুরু করার কিছু সময় পর আপুকে আর ধরে রাখাই যাচ্ছিল না। আপু বারবার উঠে যেতে চাইছিল আর হুজুরকে মারতে যাচ্ছিল। হুজুর আপুকে শক্ত করে ধরে রাখতে বলে। আপুর বাবা হাজবেন্ড সহ ৭-৮ জন মিলে আপুকে ধরে রেখেছিল। তারপরও আপুকে ধরে রাখা যাচ্ছিল না। খুবই কষ্টকর হয়ে যাচ্ছিল। হুজুর কোরআন তেলাওয়াত করেই যাচ্ছে। তারপর হুজুর মাটিতে একটা বৃত্ত আঁকে। এরপর বৃত্তের ভেতরে আরো একটা ছোট বৃত্ত আঁকা হয়। তারপর আপুর বাম হাতের আঙ্গুল সহ হাতের তালু বৃত্তের ভেতরে রাখা হয়। তারপর হুজুর আপুকে জিজ্ঞেস করে সে কেন এসেছে আর কেন আপুকে এত কষ্ট দিচ্ছে। সেখানে উপস্থিত সবাই হুজুরের এই কাজ দেখে অনেক বেশি অবাক হয়ে যায়। কেউ কিছু বুঝতে পারছিল না। আপু হুজুরের কথার জবাব দেয় না। আপু রাগে গোঙাতে শুরু করে। তখন হুজুর আপুর একটা আঙুল চেপে ধরে। তারপরও আপু কোনো কথা বলছিল না। হুজুর তখন একটা কোরআন শরীফ চায়। একটা কোরআন শরীফ এনে হুজুরকে দেওয়া হয়। হুজুর কোরআন শরীফটা আপুর সামনে রাখে। তারপর আপুকে আবারও জিজ্ঞেস করে। কিন্তু আপু কোনো কথাই বলে না। আপু রাগী দৃষ্টিতে হুজুরের দিকে তাকিয়েছিল। আপুর চোখের ভেতরের সাদা অংশটুকু রক্তের মতো লাল হয়েছিল। তারপর হুজুর এক হাতের মতো একটা নিমের ডাল এনে দিতে বলে। আপুদের বাড়িতেই নিম গাছ ছিল। এক হাত নিমের ডাল এনে হুজুরকে দেওয়া হয়। হুজুর ডালটা হাতে নিয়ে আপুর হাতের তালুতে আঘাত করে। সাথে সাথে আপু চিৎকার করে ওঠে। হুজুর আবার আপুকে একই কথা জিজ্ঞেস করে, কিন্তু আপু হুজুরের কথার কোনো জবাবই দেয় না। হুজুর তখন অনেকটাই রেগে যায়। উপস্থিত সবাই বুঝতে পেরেছিল আপুর উপরে কোনো জিন ভর করেছে। হুজুর তখন রেগে গিয়ে কোরআন তেলাওয়াত করে আর আপুর হাতের তালুতে আঘাত করতে থাকে। আপু তো তখন চিৎকার করতে থাকে। আপু বারবার ছুটে যেতে চাইছে। হুজুর শেষবার আপুর শরীরে থাকা জিনটাকে বলে সবকিছু বলতে, না হলে হুজুর তাকে হত্যা করবে। আপুর শরীরে থাকা জিনটা তবুও কিছু বলে না। হুজুর তখন একটা ব্লেড আনতে বলে। ব্লেড এনে দিলে হুজুর সেটা পরা পানি দিয়ে ধুয়ে নেয়। তারপর সেই ব্লেড দিয়ে আপুর হাতের আঙুলের একটা টান দেয়। হাত কাটার ফলে কিছুটা রক্তপাত হয়। উপস্থিত সবাই অবাক হয়ে হুজুরের কাজ দেখছিল। আপু তখন অনেক জোরে চিৎকার করে কান্না করতে থাকে। হুজুর তখন দোয়া পড়ে কাটা জায়গায় ফু দেয়। সাথে সাথে আপুর চিৎকার আগের থেকে আরো অনেক গুণ বেড়ে যায়। তখন আপুর শরীরে থাকা জিনটা কথা বলে। জিনটা জানায় সে ইচ্ছে করে আসেনি, তাকে আপুর ওপর চালান করা হয়েছে। জিনের এই কথা শুনে উপস্থিত সবাই হতবাক হয়ে যায়। কেউ যেন বিশ্বাস করতে পারছিল না। জিনটা আরো জানায় সে চাইলেই যেতে পারবে না, কারণ আপুকে অনেক খারাপভাবে বান মারা হয়েছে। আর এই জিনটা আপুকে ছেড়ে চলে গেলেও আপু আর বাঁচবে না, কারণ আপুর যা ক্ষতি হওয়ার তা হয়ে গেছে। হুজুর তখন জানতে চায় কিভাবে বান মারা হয়েছে। জিনটা বলতে চায় না। হুজুর আবারও
হাত কাটতে গেলে জিনটা তখন সব কথা বলে। জিনটা জানায় আপুর মাথার চুল, আপুর ব্যবহার করা কাপড়ের টুকরা আর আপুর পিরিয়ডের রক্ত দিয়ে বান মারা হয়েছে। এই জিনিসগুলো একটা কবরের ভেতরে রাখা আছে। সেই জিনিসগুলো নষ্ট করলেই জিনটা চলে যেতে পারবে। জিনের কথা শুনে আপুর বাবা-মা, হাসব্যান্ড সবাই কান্না করে দেয়। হুজুর সবাইকে কান্না থামাতে বলে। হুজুর তখন আপুকে ছেড়ে দিতে বলে। সবাই আপুকে ছেড়ে দেয়। হুজুর তখন জানতে চায় এই কাজ কে করেছে আর ওই কবরটা কোথায়। তখন জিনটা জানায় একটা কবিরাজ এই কালো জাদু করেছে আর ওই কবরটা আপুর শ্বশুর বাড়ির কাছেই। জিনটা সেই কবরস্থানের ঠিকানা দেয়। জিনটা জানায় সে ওই কবিরাজের কাছেই থাকে। কবিরাজ তাকে বন্দি করে খারাপ কাজ করায়। জিনটা হুজুরকে বলে তাকে মুক্ত করে দিতে। তাকে যদি মুক্ত করে দেওয়া হয় তাহলে সে অনেক দূরে চলে যাবে আর কখনোই কবিরাজের কাছে আসবে না আর কখনোই কোনো খারাপ কাজও করবে না। পরে হুজুর সবার উপস্থিতিতে জিনটাকে কালেমা পড়িয়ে মুসলমান বানিয়ে দেয়। তারপর জিনটাকে হুজুর ছেড়ে দেয়। জিনটা সবাইকে সালাম দিয়ে চলে যায়। জিনটা চলে যাওয়ার আগে হুজুর জিনটাকে সাবধান করে দেয় সে যেন আর কোনো খারাপ কাজ না করে। জিনটা চলে যাওয়ার সাথে সাথে আব্বু অজ্ঞান হয়ে যায়। হুজুর সেদিন আপুর বাবা আর হাজবেন্ডকে সাথে নিয়ে সেই কবরস্থানে যায়। তারপর জিনের দেওয়া তথ্য মতো সেই কবরটা খোঁড়া হয়। যার কবর তার পরিবারের খোঁজে সেখানে যাওয়া হয়। জানা যায় সেটা আত্মহত্যা করা একটা মেয়ের কবর। তারপর সেই মেয়ের পরিবারকে পুরো বিষয়টা বলা হয়। তারপর তাদের অনুমতি নিয়ে কবর থেকে সেই জিনিসগুলো তোলা হয়। হুজুর সেই জিনিসগুলো নষ্ট করে দেয়। তারপর হুজুর আবার আপুকে দেখতে আসে। হুজুর আপুকে পানি পড়া আর তেল পড়া দেয়। হুজুর সবাইকে আপুর জন্য দোয়া করতে বলে, কারণ জিনটা যেই কথা বলেছে সেটাই ঠিক। আপু হয়তো আর বেশি দিন বাঁচবে না। আপুর শরীরের ভেতরের সবকিছু নষ্ট হয়ে গেছে। হুজুরের কথা শুনে সবাই কান্নায় ভেঙে পড়ে। তখন হুজুর জিনের দেওয়া তথ্যে সেই কবিরাজের কাছে যাওয়ার চিন্তা করে। হুজুর আপুর বাবা আর হাজবেন্ডকে নিয়ে সেই কবিরাজের কাছে যায়, কিন্তু সেখানে গিয়ে একটা কাকতালীয় ঘটনা ঘটে। সেখানে গিয়ে দেখতে পায় আপুর শাশুড়ি সহ আপুর বড় ননদ আর আপুর হাজবেন্ডের দুই খালা সেই কবিরাজের বাড়িতে। কারো বুঝতে বাকি থাকে না এই কাজ কে করেছে। আপুর হাজবেন্ড সেখানেই সবাইকে অকথ্য ভাষায় গালিগালাজ করে। হুজুর আপুর হাজবেন্ডকে শান্ত করে সেখান থেকে চলে যায়। আপুর হাজবেন্ড আপুর কাছে এসে কান্নায় ভেঙে পড়ে। আপুর হাজবেন্ড সবার কাছেই মাপ চায়। এদিকে আপুর শাশুড়ি, তার ননদ আর তার হাজবেন্ডের দুই খালা আপুর বাড়িতে লজ্জায় আসে না। আপুর হাজবেন্ডও পাগলের মতো হয়ে যায়। আপু কিছুটা সুস্থ হয়, কিন্তু আপু বিছানা থেকে উঠতে পারতো না। আপুর হাজবেন্ড বাসাতেই থাকতো। সবাই আপুর জন্য দিন রাত দোয়া করত। সবাই দিন রাত কান্নাকাটি করত। শেষে ১.৫ মাস পর আপু ভোরের দিকে হঠাৎ একদিন মারা যায়। আপু যখন মারা যায় তার শরীরে শুধু হাড়ই বিদ্যমান ছিল। আপুর ওজন ১০ কেজিও ছিল না হয়তোবা। আর এইভাবেই সালমা আপু অকালেই পরপারে পাড়ি জমায়। সালমা আপুর মৃত্যুতে আপুর হাজবেন্ড সব থেকে বেশি ভেঙে পড়ে। আমি নিজে দেখেছি সালমা আপুর হাজবেন্ড আপুর জন্য কতটা কান্না করেছে। এই ঘটনাটা পরে জানাজানি হয়ে যায়। এই কালো জাদুর কারণে অকালেই সালমা আপুর মতো একটা ভালো মেয়েকে মরতে হলো। আল্লাহ আমাদের সবাইকে এই সব জঘন্য কাজ থেকে দূরে রাখুক। আল্লাহ সবাইকে হেদায়েত দান করুক। ভাইয়া, এটাই ছিল আমার ঘটনা। জানি না কেউ বিশ্বাস করবে কিনা, তবে সালমা আপুর কথা যখন মনে হয় তখন আমার শরীরটা কেমন শিউরে ওঠে। মানুষ কতটা খারাপ হতে পারে। আমি গুছিয়ে লিখতে পারিনি, তারপরও চেষ্টা করেছি গুছিয়ে লেখার। আমার ঘটনাটা যদি শেয়ার করা হয় তাহলে আমাকে জানিয়ে দেবেন। আমার কাছে আরও ঘটনা আছে, আমি সময় করে লিখে ভূতাড্ডায় শেয়ার করব। শেষে একটা কথাই বলতে চাই, কেউ কখনো এমন জঘন্য কাজ করবেন না, না হলে ইহকাল পরকাল দুইটাই হারাতে হবে। আল্লাহ আমাদের সবাইকে
সহি বুঝ দান করুক। আমিন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম আপু। ধন্যবাদ মাহফুজা আক্তার মেম আপু, এত সুন্দর একটা ঘটনা আমাদেরকে উপহার দেওয়ার জন্য। সত্যি বলতে শুধু সুন্দর না, অনেক বেশি ডার্ক, অনেক বেশি হৃদয় বিতরক একটা ঘটনা ছিল। কেননা এইভাবে আসলে আমাদের কারোরই কাম্য না কাউকে এইভাবে অকালে হারানোটা। আর আপনার ঘটনা থেকে যতটুকু বুঝতে পারলাম যে আপনার সেই আপুটা অর্থাৎ সালমা আপু সত্যিই অনেক বেশি ভালো একজন মানুষ ছিলেন। আর তার সাথে এমনটা আসলে কারোই কাম্য নয়। তো ধন্যবাদ মিম আপু এত সুন্দরভাবে গুছিয়ে লেখার জন্য ঘটনাটি। কে বলছে আপনি সুন্দর মতো গুছিয়ে লিখতে পারেন না? সত্যি বলতে আপনার ঘটনাটি যখন কভার করছিলাম তখন আমি নিজেই অনেক বেশি প্রফুল্ল অনুভব করেছি। কেননা কোনো বানান মিস্টেক নেই। অনেক সুন্দর গোছালোভাবে আপনি ঘটনাটা লিখেছেন। যার জন্য আমার পড়তেও কিন্তু অনেক সুবিধা হয়েছে। ধন্যবাদ মাহফুজা আক্তার মিম আপু এত সুন্দরভাবে গুছিয়ে লেখার জন্য। আশা করি সবসময় আমাদের পাশে থাকবেন এইভাবেই। আর নিত্য নতুন ভয়ঙ্কর সব ঘটনা আমাদেরকে উপহার দেবেন। তো মিম আপু, আপনার পরবর্তী ঘটনার অপেক্ষায় রইলাম। তো প্রিয় লিসেনার্স, আপনারা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন মাহফুজা আক্তার মিম আপুর এই মরণবান নামক ঘটনাটি আপনাদের কাছে কেমন লেগেছে। তো এবার আর কথা বাড়াবো না, এখন সরাসরি চলে যাব সামিউল সাকিব ভাইয়ের বৃদ্ধা জিনের ঘটনায়। ঘটনাটি আমাকে ঠিক যেইভাবে লিখে পাঠিয়েছেন আমি চেষ্টা করছি ঠিক সেভাবেই আপনাদের মাঝে উপস্থাপন করতে। লিখছেন, আসসালামু আলাইকুম প্রিয় ইমরান ভাই এবং ভোতাড্ডার সকল শ্রোতাবৃন্দ। আশা করি মহান আল্লাহ তাআলার অশেষ রহমতে আপনারা সবাই অনেক বেশি ভালো আছেন। আমি সামিউল সাকিব, আর আমার বাসা যশোর। আমি বর্তমানে ভোতাড্ডার একজন স্টোরি টেলার হিসেবে নিয়োজিত আছি। আর প্রিয় ইমরান ভাই, আমি এখন যে স্টোরিটা শেয়ার করতে চলেছি এটা আমার ছোটবেলাতেই যেই সরকারি পাটকলের শ্রমিক আবাসিক এলাকায় ওই 4 তলা বিশিষ্ট সরকারি আবাসিক ভবনটায় অতিবাহিত করেছি সেখানকার একটি ভয়ানক ঘটনা। তবে মূল ঘটনায় প্রবেশ করার আগে আমি সকলের উদ্দেশ্যে কিছু কথা বলতে চাই। আর আমার প্রথম কথাটা হলো, আমি এর আগে অন্য একটি প্ল্যাটফর্মে আমাদের ওই 4 তলা বিশিষ্ট ভবনের 4 তলা সিঁড়িঘরকে কেন্দ্র করে গড়ে ওঠা ভয়ঙ্কর 2টি পেত্নীর ঘটনা শেয়ার করলেও আমার হয়তো কোনো কারণে সেখানে বলা হয়নি যে সেই ভবনের ওই স্থানটায় ওই পেত্নীটার পাশাপাশি ওই পেত্নীটার থেকেও আরও অনেক বেশি খারাপ একটি বৃদ্ধা জিনও সেখানে বসবাস করত। আর এখন আমি মূলত তার স্টোরিটাই শেয়ার করব। আর আমার দ্বিতীয় কথাটা হলো, বিভিন্ন বাস্তবতার কারণে আমার এই সপ্তাহের স্টোরিটা ভূতাড্ডায় পাঠানো বিগত দিনের স্টোরিগুলোর তুলনায় একটু ছোট হবে। আর এ কারণেই আমি সকলের কাছে বিশেষভাবে ক্ষমা প্রার্থী। আর আমার তৃতীয় কথাটি হলো, আমার এই স্টোরিটা একদমই ইউনিক একটা স্টোরি। আর তাই এই স্টোরিটা এর আগে আমি অন্য কোথাও শেয়ার করিনি। এখন আর কথা না বাড়িয়ে সরাসরি মূল ঘটনাতে প্রবেশ করা যাক। আমি প্রথমেই যেই ঘটনাটা শেয়ার করব ওটা ঘটেছিল আমার ওই 4 তলা বিশিষ্ট ভবনের 4 তলার যেই রুমটায় থাকতাম তার ঠিক পাশের রুমের আন্টির সাথে, অর্থাৎ আমাদের পাশের বাসার আন্টির সাথে। এখন আর কথা না বাড়িয়ে সরাসরি সেই ঘটনায় প্রবেশ করা যাক। তখন ঘড়িতে সময়টা ছিল আনুমানিক রাত 8টা। আর প্রিয় শ্রোতাবৃন্দ, একটা কথা বলে রাখা ভালো, যখন ওই আন্টির সাথে এই ভয়ানক ঘটনাটা ঘটেছিল তখন শীতকাল ছিল। আর তাই
সেদিন অতিরিক্ত ঠান্ডা থাকার কারণে আমরা আমাদের বাসার সদর দরজাটা বন্ধ করে পরিবারের সবাই মিলে ঘরের ভেতরে একসাথে বসে টিভি দেখছিলাম। আর তারপরে হঠাৎ করেই আমরা আমাদের পাশের বাসার ওই আন্টিটার বিকট চিৎকারের আওয়াজ শুনতে পেলাম। আর ওই চিৎকারটা শোনা মাত্র আমরা আমাদের বাসার সদর দরজাটা খুলে ওই আন্টির কাছে গিয়ে তার ওভাবে চিৎকার করার কারণটা জিজ্ঞেস করলাম। আর তারপরে উনি যা বললেন তা শুনে ওখানে উপস্থিত আমরা সকলেই বেশ অবাক হয়ে গেলাম। এখন উনি যেইভাবে বলেছিলেন আমি ঠিক তার ভাষাতেই লিখছি। সাবিতের বাবা এখন অফিসে, আর তাই আমি মনে মনে চিন্তা করলাম যে সাবিতকে নিয়ে একটু নিচে ঘুরতে যাব। যেমন ভাবনা ঠিক তেমনই কাজ। আর তারপরে আমি ওকে নিয়ে নিচে ঘুরতে চলে গেলাম এবং একটানা প্রায় ৩০-৩৫ মিনিট ধরে ঘোরাঘুরি করার পরে ওকে ওর একজন বন্ধুর বাড়িতে রেখে আমি একা একাই বাসায় ফিরে আসছিলাম। কিন্তু এখানে আসার পর, অর্থাৎ আমার ঘরের সামনে আসার পর, আমি সিঁড়ি ঘরের ওই ল্যাম্পপোস্টের আলোতে আমি যে দৃশ্যটা দেখতে পেলাম ওটা দেখার জন্য তখন আমি মোটেও প্রস্তুত ছিলাম না। কারণ আমি একদম স্পষ্টভাবে দেখতে পেলাম যে আমার ঘরের দরজার সামনে একজন বৃদ্ধা মহিলা বসে আছে। আর ওই বৃদ্ধা মহিলাটার বয়স আনুমানিক ৮০ বছরের মতো হবে। কিন্তু এখানে সবথেকে ভয়ানক বিষয়টা হলো এই যে, যেই আমি আর ওই মহিলা আমরা দুজনে চোখাচোখি হলাম, তখনই ওই বৃদ্ধা মহিলাটা আমার দিকে তাকিয়ে খুব ভয়ানক একটা হাসি দেয় এবং চড়ুই পাখির ন্যায় ছোট্ট একটা পাখির রূপ ধারণ করে এখান থেকে সোজা উড়ে চলে গেল। আর প্রিয় ইমরান ভাই, আমাদের পাশের বাসার ওই আন্টিটার সাথে এই ভয়ানক ঘটনা ঘটার পরে ওই আঙ্কেল, অর্থাৎ ওনার স্বামী, অফিস থেকে ফিরে না আসা পর্যন্ত উনি ওনার ঘরে প্রবেশ করেননি। ওনার ছেলেকে তার বন্ধুর বাসা থেকে নিয়ে এসে আমাদের বাসায় আমাদের সাথেই বসেছিলেন। আর শুধু তাই নয়, তার সাথে সাথে এই ঘটনাটা ঘটার ঠিক মাত্র ৭ দিন পরেই তারা ওই সরকারি আবাসিক ভবনটা ছেড়ে ওই সরকারি পাটকলের শ্রমিক আবাসিক এলাকায় অন্য স্থানে চলে যান। আর প্রিয় শ্রোতাবৃন্দ, আপনারা এখন কি ভাবছেন? এই ঘটনাটা এখানেই শেষ? না, তা মোটেও না। আর যদি ঘটনাটা এখানেই শেষ হয়ে যেত তাহলে হয়তো ভালোই হতো। কারণ এরপর যেই ঘটনাটা ঘটেছিল সেটা আগের ঘটনার থেকেও আরো অনেক বেশি ভয়ানক ছিল। আর এবারের ঘটনাটা আমাদের ৪ তলার বসবাসরত একজন ভাবির সাথে ঘটেছিল। এখন আর কথা না বাড়িয়ে সরাসরি সেই ঘটনায় প্রবেশ করা যাক। তখন ঘড়িতে সময়টা ছিল আনুমানিক ২টা ১৫ মিনিট। তবে একটা কথা বলে রাখা ভালো, আমাদের পাশের বাসার সেই আন্টির সাথে যেই ঘটনাটা ঘটেছিল ওটা শীতকালে ঘটলেও এই ভাবির সাথে যেই ঘটনাটা ঘটেছিল ওটা গরমকালে ঘটেছিল। আর সেই সময় অতিরিক্ত গরমের কারণে সবাই নিজেদের রুমের জানালা খুলে ঘুমাতো। আর তারপরে হঠাৎ করেই সেই ভাবির বিকট চিৎকারের আওয়াজে ওই ৪ তলায় বসবাসরত আমাদের সকলের একেবারে ঘুমটা ভেঙে গেল। আর তারপরে আমরা সবাই মিলে যখন সেই ভাবির কাছে দৌড়ে গিয়ে তার ওভাবে চিৎকার করার কারণটা জিজ্ঞেস করলাম, তখন তিনি যা বললেন তা শুনে ওখানে উপস্থিত আমরা সকলেই আগের বারের থেকে আরো অনেক বেশি অবাক হয়ে গেলাম। এখন সেই ভাবি যেভাবে বলেছিলেন আমি ঠিক সেভাবেই লিখছি। আমি আর আমার ১ বছর বয়সী ছেলে রিফাত অতিরিক্ত গরমের কারণে এই রুমের জানালাটা খুলে ঘুমাচ্ছিলাম। আর ওর আব্বু তার পাশের রুমে একা ঘুমাচ্ছিল। আর তারপরে হঠাৎ করেই আমার কিছুক্ষণ আগে ঘুমটা ভেঙে গেল। কিন্তু ওই ঘুমটা ভাঙার পর আমি যে দৃশ্যটা দেখতে পেলাম ওটা দেখার পর আমার চোখ একেবারে কপালে উঠে যাওয়ার জোগাড় হলো। কারণ আকাশে থাকা ওই চাঁদের আলোতে আমি একদম স্পষ্টভাবেই দেখতে পেলাম যে আমাদের এই রুমের জানালার সানসেটের উপরে ভয়ঙ্কর চেহারার একজন বৃদ্ধা মহিলা দাঁড়িয়ে আছেন। আর শুধু তাই নয়, সে তার একটা হাত লম্বা করে এবং আমাদের রুমের এই জানালাটা দিয়ে সেটা ঢুকিয়ে আমার ছেলে রিফাতকে ধরার চেষ্টা করছে। আর তারপরে আমি আর এদিক ওদিক কিছু চিন্তা না করে
এবং নিজের চোখটা বন্ধ করে বিকট একটা চিৎকার দিলাম। আর আমার ওই চিৎকারের আওয়াজে যখন রিফাতের আব্বু ওই রুম থেকে এই রুমে উঠে চলে আসলো, তখন আমি আমার চোখটা খোলার পর ওই জানালার সামনে আর কাউকেই দেখতে পাইনি। আর প্রিয় শ্রোতাবৃন্দ, এই বলে আমাদের ৪ তলার সেই ভাবি তার ঘটনাটা বলা শেষ করেছিলেন। কিন্তু তারা আমাদের পাশের বাসার সেই আন্টিদের মতো ওই আবাসিক ভবনটা না ছাড়লেও যত গরমই পড়ুক না কেন, সেই ভাবি আর কখনোই তার রুমের জানালা খুলে ঘুমাননি। আর প্রিয় শ্রোতাবৃন্দ, এরপর যেই ঘটনাটি ঘটেছিল ওটা আর কারো সাথে নয়, স্বয়ং আমার নিজের সাথেই ঘটেছিল। এখন আর কথা না বাড়িয়ে সরাসরি সেই ঘটনায় প্রবেশ করা যাক। তখন ঘড়িতে সময় ছিল আনুমানিক সন্ধ্যা ৭টা। হঠাৎ করেই আমার আম্মু আমাকে তার নিজের কাছে ডাক দিলেন এবং আমাকে উদ্দেশ্য করে বলতে লাগলেন, সাকিব, বাসায় আর একটাও ডিম নাই, কারণ গতকাল তোর বাবার আনা সব ডিমগুলো শেষ হয়ে গেছে। আর তাই তুই দেরি না করে এখনই বাজারে যা এবং কয়েকটা ডিম কিনে নিয়ে আয়। তারপরে আমি আমার আম্মুর কাছ থেকে কিছু টাকা নিয়ে বাজারে যাওয়ার উদ্দেশ্যে বাসা থেকে বের হয়ে গেলাম। কিন্তু আমি ওই ৪ তলার সিঁড়িঘরের সামনে আসার পর যে দৃশ্যটা দেখতে পেলাম, ওটা দেখার জন্য আমি মোটেও প্রস্তুত ছিলাম না। কারণ আমি ওই সিঁড়িঘরের সামনে থাকা সেই লাইট পোস্টের আলোতে একদম স্পষ্টভাবেই দেখতে পেলাম যে ভবনের ভেতরে সূর্যের আলো প্রবেশ করার জন্য ওই ৪ তলার সিঁড়িঘরের পাশে যে ফাঁকা জায়গাটা ছিল, সেখানে ভয়ঙ্কর চেহারার একজন বৃদ্ধা মহিলা বসে আছেন। তবে এখানে সবথেকে ভয়ানক বিষয়টা হলো এই যে ওই বৃদ্ধা মহিলাটা আমাকে দেখা মাত্র খুব ভয়ানক একটা হাসি দিল এবং একটা বাদুড়ের রূপ ধারণ করে সেখান থেকে উড়ে চলে গেল। আর তারপরে আমি বিকট একটা চিৎকার দিয়ে ওখান থেকে এক দৌড়ে সোজা আমার আম্মুর কাছে চলে গেলাম এবং আমার আম্মুকে একটু আগে আমার সাথে ঘটে যাওয়া সম্পূর্ণ ঘটনাটাই একেবারে প্রথম থেকে খুলে বললাম। আর তারপরে আমার আম্মু এবং তার সাথে আরো কয়েকজন মিলে আমাকে নিয়ে আবারও সেই সিঁড়িঘরের সামনে যান, কিন্তু তারা সেখানে যাওয়ার পর সেখানে আর কিছুই দেখতে পাননি। আর প্রিয় ইমরান ভাই, আমার সাথে এই ভয়ানক ঘটনাটা ঘটার পরেই ওই ভবনের ৪ তলায় তৎকালীন সময়ে বসবাসরত সকলে একসাথে মিলিত হয়ে এই সমস্যার সমাধান খুঁজতে বের করার জন্য একটি আলোচনা সভার আয়োজন করলেন। আর তারপরে সেখানে সকলের মতামতের ভিত্তিতে সিদ্ধান্ত নেওয়া হলো যে আমাদের ওই সরকারি পাটকলের কেন্দ্রীয় মসজিদের ইমাম সাহেব হুজুরের কাছে যাওয়া হবে এবং এই সমস্যাটার সমাধান করে দেওয়ার জন্য তাকে অনুরোধ করা হবে। আর তারপরে সেই সিদ্ধান্ত মোতাবেক পরের দিন সকালে আমি এবং আমাদের বাসার পাশের আরেকজন আমাদের ওই ইমাম সাহেব হুজুরের কাছে চলে গেলাম এবং এতদিন ধরে আমাদের সকলের সাথে ঘটে যাওয়া সমস্ত ঘটনাগুলোই একেবারে প্রথম থেকে হুজুরের কাছে খুলে বললাম। তারপরে আমাদের সেই ইমাম সাহেব হুজুর আমাদের মুখ থেকে সমস্ত ঘটনাগুলো শোনার পর আমাদের দুজনকে উদ্দেশ্য করে বললেন, আপনারা এখন আপাতত বাসায় চলে যান। আমি আজ আসরের নামাজের পর আপনাদের ওখানে যাব এবং আপনাদের এই সমস্যাটার সমাধান করে দেওয়ার জন্য যথাসাধ্য চেষ্টা করব ইনশাল্লাহ। আর তারপরে আমরা দুজন ওই হুজুরের ওখান থেকে যে যার মতো বাসায় চলে গেলাম। আর প্রিয় ইমরান ভাই, সেদিন আসরের নামাজের পর আমাদের সেই ইমাম সাহেব হুজুর তার কথা মতো ঠিকই আমাদের সেই ভবনে গেলেন, কিন্তু সেখানে গিয়ে তিনি যা বললেন তা শুনে সেখানে উপস্থিত আমরা সকলেই একেবারে হতবাক হয়ে গিয়েছিলাম। এখন তিনি যেইভাবে বলেছিলেন আমি ঠিক তার ভাষাতেই লিখছি। দেখুন, এখানে উপস্থিত আপনারা সকলেই হয়তো কম বেশি জানেন যে আপনাদের এই ভবনের ৪ তলার সিঁড়িঘরের ওখানে খুব ভয়ানক একটা পেত্নী থাকে, কিন্তু আপনারা কেউ হয়তো এটা জানেন না যে ওই পেত্নীটার পাশাপাশি ওখানে তার থেকেও আরো অনেক খারাপ এবং ভয়ানক একজন বৃদ্ধা জিন থাকেন। আর সেই জিনটাই আপনাদের বিভিন্নভাবে ভয় দেখানোর চেষ্টা করেছে, কারণ ওই পেত্নীটা এবং সেই বৃদ্ধা জিন তারা দুজনেই চায় আপনাদের সবাইকে ভয় দেখিয়ে এই ভবনের ৪ তলা থেকে দাঁড়িয়ে এখানে বসবাস করতে। কিন্তু এখন আপনাদের কারো আর চিন্তার কোনো কারণ নেই,
কারণ আমি আমার জিন তাড়ানোর প্রসেস ব্যবহার করে ওই পেতনি এবং বৃদ্ধা জিন ওদের দুজনকেই এখান থেকে তাড়িয়ে দিয়েছি। আর তাই ওরা আর আপনাদের কোনো ক্ষতি করতে পারবে না। আর প্রিয় ইমরান ভাই, এই বলে আমাদের এলাকার ওই ইমাম সাহেব তার কথা বলা শেষ করেছিলেন এবং তার এই কাজের জন্য উপযুক্ত হাদিয়া নিয়ে সেখান থেকে চলে যান। আর তারপর থেকে ওখানে বসবাসরত আর কারোর সাথেই তেমন কোনো ভয়ানক ঘটনা ঘটেনি। আমার কাছে আরও ঘটনা আছে, আমি সময় পেলে তা অবশ্যই লিখে পাঠাবো। আর অবশেষে দোয়া করি ভূতারটা দীর্ঘজীবী হোক। ধন্যবাদ সামিউল সাকিব ভাই এত সুন্দর ভয়ানক কিছু অভিজ্ঞতার কথা আমাদের সাথে শেয়ার করার জন্য। একটা ঘটনা বললে ভুল হবে, এখানে আসলে কয়েকটা ঘটনার সংমিশ্রণ। আপনার প্রতিবেশীদের সাথে ঘটা, তারপর আপনার সাথে ঘটা ঘটনা, এইটাই আপনি গুছিয়ে আমাদেরকে লিখে পাঠিয়েছেন। এজন্য ধন্যবাদ সামিউল সাকিব ভাই। আপনার কাছে এরকম আরও ডার্ক আরও ঘটনা থাকলে অবশ্যই আমাদের সাথে শেয়ার করবেন। আর ভাই, আমি আপনাকে রিকোয়েস্ট করব, আপনার লেখা কিন্তু যথেষ্ট ভালো। আপনার লেখার ধরনটাও ভালো। আর একটু যদি লেখার পরে মানে আপনি বিষয়টা যদি আরেকবার চোখ বুলিয়ে দেন, তাহলে আশা করি যেইটুকু মিস্টেক আছে এটাও অবশ্যই সমাধান হয়ে যাবে। আশা করব এর পরবর্তী ঘটনায় সামিউল সাকিব ভাই আরেকটু কেয়ারিং হবেন, আরেকটু মানে লং স্টোরি বা আরেকটু ডিটেলসে ঘটনাটা লিখবেন। তাহলে কি হয়, ঘটনাটা পড়তে আরো বেশি ভালো লাগে। তো ধন্যবাদ সামিউল সাকিব ভাই এইভাবে পাশে থাকার জন্য। আশা করছি সবসময় আমাদের পাশে থাকবেন এভাবে, আর নিত্য নতুন ঘটনা আমাদেরকে উপহার দেবেন। তো প্রিয় লিসেনার্স, আপনাদের কাছে কেমন লাগলো মাহফুজা আক্তার মিম এবং সামিউল সাকিব ভাইয়ের এই দুটি ঘটনা? আপনারা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন। তো চলে যাওয়ার আগে আপনাদেরকে আবারও বলতে চাই, আপনারা যারা এখনও আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, দ্রুত সাবস্ক্রাইব করে ফেলুন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে রাখুন, যাতে করে আমাদের পরবর্তী সকল আপডেট সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। আর আপনারাও যদি আমাদেরকে ঘটনা পাঠাতে চান, সেক্ষেত্রে আমাদের ডেসক্রিপশন বক্সে অথবা আমাদের কমেন্ট বক্সে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার এবং আমাদের ইমেল অ্যাড্রেসটি প্রিন্ট আপ করা আছে। আপনারা আপনাদের জানা শোনা সেরা ভয়ঙ্কর ঘটনাগুলো আমাদেরকে লিখে কিংবা ভয়েস ক্লিপ আকারে পাঠিয়ে দিতে পারেন। তো আমি ইমরান খান আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। কথা হচ্ছে আগামী কোনো এপিসোডে নতুন আর দুর্দান্ত ভয়ঙ্কর কিছু ঘটনা নিয়ে। টিল দেন সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আর হ্যাঁ, ভূত আড্ডার সাথেই থাকুন। আসসালামু আলাইকুম।